Welcome. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি কয়েকদিন আগে আমার ইউটিউব চ্যানেলে একটা পোস্ট করেছিলাম যে আগামী সোমবার আমি একটা ভিডিও হরর এপিসোড দিব, বাট আমি একটা সাময়িক সমস্যার কারণে আমি এপিসোডটি দিতে পারিনি। তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এখন আমাদের 50 সাবস্ক্রাইবার্স উপলক্ষে, মানে 50 সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা এই হরর এপিসোডটি করব। জানি এই 50 সাবস্ক্রাইবার বেশি কিছু না, কিন্তু আমার জন্য এটা অনেক কিছু যে এত কষ্ট করে আমরা এত দূরে এসেছি। আপনাদের সাহায্যেই আমি এত দূরে আসতে পেরেছি। আশা করি আপনারা ভবিষ্যতেও আমার সাথে থাকবেন। তো দীর্ঘ 50 সাবস্ক্রাইবার নিয়ে এখন আমাদের এই পথ চলছে। তো এখন আমরা এভাবেই সবসময় উন্নতি করতে চাই। তো এবার কথা না বাড়িয়ে আমরা আমাদের এপিসোডে চলে যাই। তো এপিসোডটা আবার যেহেতু 50 সাবস্ক্রাইবার স্পেশাল, তো কিছু কিছু আলাদা লোকও এসে আমাকে বলবে। তো আমার হচ্ছে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের একটা গল্প ভালো লেগেছিল, তো সেটি এখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দেখুন আপনাদের কেমন লাগে। তো লিসেনার্স, চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল গল্পে। ঘটনাটা শুরু হয় এভাবে। রংপুরের কোথাও কোনো একটি গ্রামে করিম নামে একটি লোক থাকতো। তো তার অনেক জমি ছিল, বাট একবার ওই টাইমে একটা বন্যা হয়। বন্যার কারণে তার সব জমি টমি প্রায় পানির নিচে চলে যাচ্ছিল, শুধু একটা জমি বাদে। আর ওই জমির পাশে একটা বাঁশ বাগান ছিল। লোকে বলতো এই বাঁশ বাগানে নাকি একটা জিন থাকতো, খারাপ, সবাইকে ক্ষতি করতো, দেখা দিত, ভয় দেখাতো। ওইটার নাম ছিল, ওইখানে স্থানীয় লোকেরা ওই বাঁশ বাগানের ওই জিনটাকে রাখতো বাসগী নামে। তো ওই লোক ভাবলো বন্যা তো সব প্রায় ডুবে যাচ্ছে, এটা বাদে তো এখান থেকে কিছু মাটি কেটে আমি উঁচা করে একটা বাঁশের করি আর কি, বাঁশ বাগান আরেকটা করি, বাঁশ কেটে এনে, এটা ভালো হবে। তো ওই লোক করছে কি, এই প্ল্যান নিচ্ছে। তো একা তো পারবে না, তো অনেক লোক খুঁজছে, পায় নাই। তো একজনকে পাইছিল, তাকে নিছে যে ভাই তুমি এরকম করো, মানে করতে পারবা? বলছে বলবো। তো ঠিক আছে। তারপর তিনি যে দিন রাতে লোক ঠিক করছে, সেই দিন রাতে ঘুমানোর পরে দেখতে পায় স্বপ্নে একজন সাদা আলখেল্লা পল্লা লোক আসছে। লোক এসে বলতেছে, ভাই মানে বাঁশ বাগানটা তুমি কাইটো না, এটা আমার বাসস্থান, কাটলে কিন্তু তোমার খুব বড় ক্ষতি হইতে চলেছে। তো উনি সাথে সাথে ধর্মরিয়ে উঠে বসেন ঘুম থেকে। তিনি ভাবেন এটা নিতান্তই একটি স্বপ্ন, তো তিনি তেমন কোনো গুরুত্ব দেন না। তারপর দিন তিনি ওই লোককে নিয়ে কাজ শুরু করেন। মাটি কেটে একটা জায়গা সিলেক্ট করা ছিল, এটা উঁচু করেন, বাঁশ কেটে এনে ওখানে লাগান। তো এভাবেই চলছিল। এভাবে 2-3 দিন পর একদিন লোক উনি বলেন যে ভাই কালকে তুমি খুব ভোরবেলা চলে আসবা, হ্যাঁ আমাদের কাছে কিন্তু খুব কম টাইম, সমস্যা নেই, তুমি কাজ করো, আমি নতুন লোক খুঁজতেছি, তুমি কালকে আসবা, আমিও আসতেছি, কালকে ভোরবেলা এসে আমাকে ডাক দিই। তো ভোর 4টা ঠিক করছিল ওরা। তারপর উনি হঠাৎ ওই দিন রাতে ঘুমান, তারপরে রাতে হঠাৎ ডাক শুনে ওই লোকটা ডাকতেছে, এই করিম মিয়া আসেন আসেন, এই আসেন, টাইম হয়ে গেছে। তো উনি উঠলো, উঠে কোদাল টোদাল নিল। তো উনি বাইরে দরজা খুলে দেখতেছে যে উনি আসছে। তো উনি বলতেছে তুমি দাঁড়াও। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিছে। ওনার ঘরে কিন্তু ঘড়ি ছিল, কিন্তু উনি ঘড়িটা দেখেন নাই আর কি, টাইম ছিল না। তো উনি বের হয়ে আসছে, তখন উনি দেখে আকাশে একদম ফকফকা চাঁদ। উনি ভাবলেন রাত এখন 2টা থেকে 3টা বাজবে, কিন্তু বাসায় ঘড়ি ছিল, তাড়াহুড়োতে দেখতে পারেননি। পরে তিনি করলেন কি, হাঁটছেন। তো করেছেন কি, উনি এক টাইমে একটা বিড়ি ধরালেন, আর ওনার হাতে ছিল খুন্তি লোহার। তো তিনি
ওই যে লোকটা ওনার সাথে কাজ করে তিনি বারবার ওনাকে বিড়িটা ফেলতে বলতেছে আর জ্ঞানের কথা বলছে যে ভাই বিড়ি ধরেন না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, হ্যান ত্যান। আর হচ্ছে ওই হাতের খুন্তিটা দিতে বলতেছে যে আপনি এত কষ্ট করে ধরতেছেন কেন, আমার একটু দেন, আমারে দেন। তো তিনি ভাবলেন কি রে, এত জোরাজোরি করতেছে, এত জোরাজোরি করার মানুষ তো না, একবার বললে বলতে পারে, এতবার তো বলার কথা না। তো উনি করছে কি, উনি একটু কৌশলে ওনার পায়ের দিকে তাকাইছে, পায়ের দিকে দেখতেছে ওনার পাটা উল্টো। তো উনি ভাবলেন বুঝছি এটা স্বাভাবিক কিছু না, এজন্যই উনি হাতের থেকে খুন্তি আর হচ্ছে বিড়িটা নিতে যেতেছে। সমস্যা কি, আমি আজকে দেখি, আমি ওরা বুঝতে দেবো না আমি যে বুঝছি, কিন্তু আজকে আমি ওরা দিয়ে কাজ করাবো, দেখি কত দূর জিনদের দেখি। উনি কিন্তু খুব সাহসী মানুষ ছিলেন। তো তারা ক্ষেত পর্যন্ত গেছে, উনি কিন্তু বিড়ি একটার পর একটা জ্বালাইতে আছে। তো ওই লোকটা বারবার বলতেছে ভাই শরীর করে, বলতেছে আরে মিয়া তুমি এত উপদেশ দিও না, তুমি কাজ কর। তো উনি আছে না একটা কপে অনেক বড় মাটির একটা চাক বাঁধতেছে, ওই লোকটা দেখা যাইতেছে এক হাতে অনেক বেশি করে নিয়ে যাইতে পারতেছে, এবার করে খুব তাড়াতাড়ি উঁচা হইতেছিল। তো এক টাইমে ফজরের আজান প্রায় দিয়ে দিবে এই অবস্থা, তখনই ওই লোকটা এসে বললো গরিব আমি কিন্তু বুঝছি তুই আমার দিয়ে কৌশলে কাজ করিস, তবু আমি কিছু বলিনি, ওই তুই কিন্তু বাঁচবি না, আমি কি তোরে কখনো দেখা দিছি, বিরক্ত করছি, তবু তুই আমার বাসস্থান কেন নষ্ট করলি, আমি কিন্তু পরে তোকে দেখে নিব, আজকের মতো তুই বেঁচে গেলি। তারপরে ওই লোক আস্তে যখন আজান দিল, উনি জেলির মতো আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে গেল, মানে মনে হলো কাঁচ ভাঙলে যেরকম হয় এরকম জেলির মতো ভেঙে গেল। তো তারপর উনি বাড়িতে ফিরলেন। ওই দিন সন্ধ্যার পর থেকে উনি অস্বাভাবিক আচরণ করা শুরু করলেন, মানে কথাই বলছেন না। তখন কি হলো, ওই বাড়িতে বলতে হচ্ছে গ্রামের বাড়িতে একটা হিন্দু কবিরাজ আসছিল। তো ওনাকে খুব কষ্ট করে ধরে নিয়ে ওনার কাছে নিয়ে গেছে। তো ওই কবিরাজ কিছুক্ষণ সাধনা করছে, বলতেছে এই লোক তো ভয়ানক কাজ করছে, খুব শক্তিশালী একটা জিনের পাল্লায় পড়ছে, কিন্তু সমস্যা নেই, আমি আমার জিন চালান দিচ্ছি, কোনো প্রবলেম নেই, ভবিষ্যতে আর কোনো প্রবলেম হবে না। পরে তিনি ওই জিনটাকে চালান দিলেন, পরে কিছু হয় না, এখন ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না বলে তিনি চলে গেলেন। পরে আপাতত আল্লাহর রহমতে তেমন কোনো সমস্যা হয়নি। এই ছিল আমাদের ঘটনা। তো চলুন চলে যাই আমাদের পরবর্তী ঘটনাতে, ততক্ষণ আমাদের সাথে থাকুন প্রিয় লিসেনার্স। ফিরে এলাম আরও একটি ঘটনা নিয়ে, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমরা আরও আকর্ষণীয় ঘটনা নিয়ে আসছি। এবার আমাদের সামনে ঘটনা উপস্থাপন করতে চলেছে আইজান সাফওয়ান। তো এখন আইজান সাফওয়ানের ঘটনা শোনার জন্য আমি খুবই আগ্রহী, দেখি তিনি কি বলে। আসসালামু আলাইকুম, আমার নাম আইজান সাফওয়ান, আমি রোজবাদ কিন্টার গার্ডেনে পড়ি। আমার দাদুর সাথে যে ঘটনা ঘটে যাওয়ার মতো ঘটছিল, যে ঘটনা আমি এখন বলবো। আমি এখন বেশি কথা না বলে ঘটনাটা শুরু করা যায়। আমার দাদু ফজরের নামাজ পড়ে একটা উঠানে বসেছিল, তখন দূরে আমার দাদু একটা আগুন দেখতে পায়। তখন আমার দাদা তো একটা সাহসী ছিলেন, তখন আমার দাদা বুঝতে পারছিল তোকে কোনো মানুষ না। তখন আমার দাদা একটা লাঠি নিয়ে ওইদিকে যাইতে গেছিল, তখন আমার দাদু আটকাইছিল যাইতে না। তখন দাদা কথা শুনে নেই, তখন গিয়ে দেখে যে ওইখানে কেউ নেই। এই ছিল আমার ঘটনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা শুনে আসলাম আইজান সাফওয়ানের ঘটনা, বাট আইজান সাফওয়ান ছোট হিসেবে খুব ভালো মতো এই ঘটনাটি বলেছে, কিন্তু নার্ভাস থাকার কারণে ও একটু তোতলাচ্ছিল। তো এটা কোনো বেটার না, ভবিষ্যতে আরও ভালো করবে, এই আমার দোয়া রইল, ও ভবিষ্যতে ভালো করবে। প্রথমবার যেহেতু বলছে তো একটু নার্ভাস থাকতেই পারে। ভবিষ্যতে আমার আইজান সাফওয়ানকে নিয়ে আরও হরর করার প্ল্যান আছে। তো এখন আর চলে যাই পরবর্তী ঘটনাতে, ততক্ষণ আমাদের সাথে থাকুন এবং পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করুন। এতক্ষণ
আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। এবার আমাদের সামনে ঘটনা উপস্থাপন করতে চলেছে মুয়াজ আল সাওয়াফ। এবার দেখা যাক মুয়াজ আল সাওয়াফ আমাদের সামনে কি ঘটনা উপস্থাপন করে এবং আপনারা আমার সাথে শেষ পর্যন্ত থাকুন এবং আপনারা আমার সাথে মুয়াজ আল সাওয়াফের ঘটনাটি শুনুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এখন যে গল্পটা বলবো ওই গল্পটা আমার হান্নান ভাইয়ার সাথে ঘটা একটি গল্প। আমার হান্নান ভাইয়া একদিন অজু করার জন্য মানে ফজরের নামাজ পড়ার জন্য উঁচু করতে গেছে পুকুর পাড়ে। তিনি ওখানে একটি মহিলাকে দেখতে পান। তিনি সেটাকে স্বাভাবিক ভেবে নেন। তিনি বলে হচ্ছে, আপনি কে? তখনই সে মহিলা উনির ঘুমটাটা উঠায়। তখন আমার হান্নান ভাইয়া একটি বিভৎস চেহারা দেখতে পায়। আমার হান্নান ভাইয়া ওখানে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে উনি নিজেকে তার ঘরে আবিষ্কার করেন। উনি লোকজনকে বলে সে তাকে কোথায় খুঁজে পেয়েছে। লোকজনরা বলে তাকে পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় খুঁজে পেয়েছি। তারপরে হান্নান ভাইয়া তার ঘটনা খুলে বলে। তারপরে তাকে ঝাড়ফুঁক করা হয় হুজুরের কাছে নিয়ে। তারপরে সে আল্লাহর রহমতে ভালো আছে। এই ছিল আজকে আমার ঘটনা। কেমন লাগলো আমার ঘটনা? আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা শুনলাম মুয়াজের ঘটনা। মুয়াজও সাফওয়ানের মতো ছোট হিসেবে খুব ভালো বলেছে এবং মুয়াজকে নিয়েও আমার ভবিষ্যতে এরকম ভিডিও করার ইচ্ছা আছে। আমি ইচ্ছা পোষণ করি সাফওয়ান এবং মুয়াজকে নিয়ে ভবিষ্যতে এরকম হরর ভিডিও এবং আরও ঘটনা বলার জন্য আমি ইচ্ছা পোষণ করি। এবং আপনারা কমেন্টে জানাবেন সাফওয়ান এবং মুয়াজের মধ্যে কার ঘটনা বেশি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা ভবিষ্যতে সাফওয়ান এবং মুয়াজের আরও ঘটনা চান কিনা। এবার আমরা চলে যাচ্ছি পরের ঘটনায়। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শেষ পর্যন্ত আমাদের সাথে আপনারা ঘটনাগুলো শুনবেন, এটাই আমার অনুরোধ রইল। প্লিজ একটু স্কিপ করবেন না এবং পুরোটা শুনবেন। তো এখন আমাদের সামনে ঘটনা উপস্থাপন করতে চলছে আমাদের সবার প্রিয় ভূত.com থেকে RJ রাসেল আঙ্কেল। তো আপনারা হয়তো ওনাকে সবাই চিনেন, কারণ আগে উনি হচ্ছে ভূত FM ভূতের গল্প মানে ভূতের ঘটনাগুলো বলতো। এখন হচ্ছে ভূত FM হচ্ছে 2009-এর দিকে ক্লোজ হয়ে যায়। তো এখন উনি ওটা ছাড়তে না পারে, একটা স্বভাবে যেহেতু পরিণত হয়েছিল, তো উনি একটি চ্যানেল খুলে যার নাম ভূত FM-এর পরিবর্তে ভূত.com। তো উনি এখন আমাদের সামনে ঘটনা উপস্থাপন করতে চলেছে। তো চলুন দেখা যাক উনি কী ঘটনা উপস্থাপন করে। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আজকে আরও একটি ঘটনা নিয়ে ফিরে এসেছি। আর যেই মুহূর্তেই ফিরে আসা অজানা কোনো এক কারণে তার নাম বলতে বারণ। অনিচ্ছাকৃত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন, তার সেই ঘটনাটি আমরা পড়ে শোনাচ্ছি। লিখছেন মঞ্জুর চৌধুরী। আমাদের বাসায় এক মহিলা পীর ভাড়া থাকতেন। আমরা জানতাম না যে মহিলা জিন সাধনা করতেন। আমরা প্রথমে দেখতাম মহিলার বাসায় প্রচুর মানুষ লাইন দিয়ে দেখা করতে আসতো। ডাক্তারের চেম্বারের বাইরে রোগীর ভিড়ের মতো অবস্থা। আমরা প্রথমে ভেবেছিলাম মহিলা বোধহয় কবিরাজি বা হোমিওপ্যাথি জাতীয় কিছু করে থাকেন হয়তো। পরে আমরা জানতে পারি মহিলা একজন পীর। তিনি জিন সাধনা করে মানুষের সমস্যার সমাধান করে থাকেন। আমরা 3 ভাই বোন এতে দারুণ রোমাঞ্চিত হই। আমাদের বাসার নিচের তলায় জিন এসে মানুষের সমস্যা সমাধান করে দিয়ে যাচ্ছে। দারুণ। মহিলা বলতেন আমাদের বাসায় ভাড়া নেওয়ার কথা নাকি তাকে তার জিনেরাই বলেছিল। জিন সমাজে আমাদের বাসার চর্চা হয় ভেবেই আমাদের শিশু রক্ত নেচে উঠত।
মহিলার মতো জিন সাধনা করে যেতে লাগলেন। আমরা মাস শেষে সময় মতো ভাড়া পেতে লাগলাম। বাবা তাকে নাম দিয়েছিলেন পিরানি। মহিলা পীর বলেই পিরানি নাম, এবং পরে দেখা গেল সে পিরানি নামেই পরিচিত হলো। আমরাও তাকে ডাকতাম পিরানি খালা। সবই ভালো মতো চলছিল, শুধু এক সময় উপলব্ধি করলাম পিরানির বাড়িতে অতিথির সংখ্যা বড় বেশি। পিরানির নিজের 3 ছেলে, তার স্বামী, তার দেবর এক বাড়িতে থাকার কথা আমরা দেখলাম। এছাড়াও ওদের সাথে যুক্ত হলো তাদের ভাগ্নি পরিবার। তার বোনের পক্ষ থেকে 3 বোনঝি এবং 2 বোনপো। এত মানুষের থাকা, খাওয়া, গোসল বাবদ আমাদের প্রচুর পানি খরচ হতে লাগলো। আগে 1 ট্যাঙ্কি পানিতে আমাদের 3 ফ্ল্যাটের সব মানুষের দৈনিক চাহিদা পূরণ হয়ে যেত। ওরা আসার পর দৈনিক 3 বার ট্যাঙ্কি ভরার পরও পানির টান পড়তো। বাবা অনেক নোটিশ পাঠানোর পরও তারা অতিথি সেবা চালিয়ে যেতে লাগলেন। শেষমেশ আমরা বাধ্য হলাম তাদের বিদায় হবার নোটিশ দিতে। পিরানি চলে যাওয়ার পরে নতুন ভাড়াটে আসলো বাসায়। স্বামী, স্ত্রী এবং ছোট 2 মেয়ের ফুটফুটে সংসার। আমরাও খুশি, পানির খরচ কমে গেছে অনেক। 1 ট্যাঙ্কিতেই চলে যাচ্ছে যায় 3 ফ্ল্যাটের সবার। মহিলার স্বামী অনেক রাত পর্যন্ত কাজ করে বাসায় ফেরেন। এই সময়টুকু মহিলা তার 2 শিশুকন্যা সহ বাসায় থাকেন। এক রাতে মহিলা 2 মেয়ে সহ টিভি দেখছিলেন। এমন সময় তার স্বামী দরজায় টোকা দিয়ে বললেন, ফাতেমার মা, দরজা খোলো। তিনি অবাক হলেন, তার স্বামী তো এত তাড়াতাড়ি ফেরার কথা না। একই সাথে তিনি অনেক খুশিও হলেন। তিনি দরজা খুলে বাইরে কাউকে না দেখে বেশ অবাকও হলেন। তিনি আরেকটু এগিয়ে গিয়ে আশেপাশে চোখ বুলিয়ে কাউকেই দেখতে পেলেন না, অথচ তিনি তো স্পষ্টই শুনেছিলেন তার স্বামীর ডাক। তিনি এইবার নিজেই তার স্বামীকে ডাকলেন, কিন্তু কেউ কোনো জবাব দিল না। এইবার তিনি ভয় পেলেন, ছুটে এসে দরজা লাগিয়ে 2 মেয়েকে জড়িয়ে ধরলেন, এবং ঠিক তখনই আবারও দরজায় টোকা এবং একই কণ্ঠস্বর, ফাতেমার মা, দরজা খোলো। এখন তিনি আগের মতো দরজা খুললেন না, কিন্তু এবার জানালাতেও টোকা পড়তে শুরু করলো। সে সাথে একই ডাক, একই কণ্ঠস্বর, একই সময় দরজা এবং জানালা থেকে একই স্বর আসছে। ছাদেও ধূপধাপ আওয়াজ হচ্ছে, যেন একদল লোক একসাথে ছাদে দাপিয়ে বেড়াচ্ছে। ফাতেমার মা জোরে জোরে সূরা পড়তে শুরু করলেন। মেয়েরা ভয়ে কাঁপতে লাগলো। দরজায় তখনও ধূপধাপ আওয়াজ এবং একসাথে একই ডাক, ফাতেমার মা, দরজা খোলো, ফাতেমার মা, দরজা খোলো। মহিলা অনেকক্ষণ দরজা খুললেন না। একসময় লক্ষ্য করলেন যে এখন আর দরজায় বা ছাদে আওয়াজ হচ্ছে না, তবে দরজায় সমানে ধাক্কা পড়ছে। তিনি ভয়ে ভয়ে নিজেকে সামলে ধীরে ধীরে দরজা খুললেন। এখন দরজার বাইরে তার স্বামী বিরক্ত গলায় জিজ্ঞেস করলেন, দরজা খুলতে এতক্ষণ লাগে, কি করছিলে তোমরা? মহিলা স্বামীকে জড়িয়ে কেঁদে ফেললেন। মেয়েরাও বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ভদ্রলোক কিছুই বুঝতে পারলেন না, অবাক হলেন। মহিলা ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে পুরো ঘটনা খুলে বললেন। স্বামী খুব গভীর মনোযোগ দিয়ে পুরো ঘটনা শুনলেন এবং সকালে আমার মাকে জানালেন। মা পিরানিকে খবর দিলেন। মা জানেন এটা কেন হয়েছে, কারণ পিরানি যখন প্রথম আমাদের বাসায় এসেছিল, তখন এলাকার কিছু মাস্তান এসেছিল তাদের কাছে চাঁদা চাইতে। তিনি মাস্তানদের সাথে কোনো রকমের তর্কে যাননি, খারাপ ব্যবহারও করেননি। পরের দিন আমরা দেখলাম সকালে সব কয়টা ষণ্ডা এসে তার পা ধরে মাফ চাচ্ছে। তারা নাকি সারা রাত ঘুমোতে পারেনি। তাদের বাড়িতে নাকি সারা রাত ধরে জিনেরা উপদ্রব করেছে। থালা, বাসন, ঘরের আসবাবপত্র সব নিজেই মাটিতে আছড়ে পড়ে ভেঙেছে। পিরানিরা যেতে চায়নি, আমরাই নোটিশ দিয়ে তাদের তাড়িয়েছি। পিরানি এসে মার কাছে ক্ষমা চান। তিনি বলেন তিনি জানতেন না যে জিনেরা এসে এই কাজটা করেছে, এটা ওরা নিজে থেকেই করেছে। তবে ওরা কারো ক্ষতি করতো না, শুধু ভয় দেখানোতেই তারা নিজেদের সীমাবদ্ধ রাখত। পিরানি জড়িত আরো কিছু ঘটনা আছে আমার কাছে, এবং সেটা তিনি পরে শোনাতে চেয়েছেন। যাই হোক, এই ঘটনাটা আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং আশা করছি যে আপনাদের অনেক ভালো লাগলো। তো এতক্ষণ আমরা শুনলাম হচ্ছে আর্য রাসেল আঙ্কেলের ঘটনাটি। আমার কাছে বেশ ভালোই লাগলো, খুব ভুতুড়ে ছিল।
তো এখন আমার এখানে একটা ভয়েসের প্রবলেম হয়েছিল, কারণ হচ্ছে শুরুতে যে ভয়েসটা ছিল এবং লাস্টে যখন ঘটনা বলার সময় আর যে রাসেল আঙ্কেল যে শুরুতে গ্রেটিংসটা দিয়েছিল সেই গ্রেটিংসটা একরকমের ভয়েস ছিল, আর লাস্টে যে ঘটনাটা বলেছিল ঘটনাটার টাইমে আরেকটা ভয়েস ছিল। এর কারণ হচ্ছে একটা ফোনে একটা সাময়িক সমস্যার কারণে শুরুতে একরকম শোনা গেলেও পরে যখন আমি অডিওটা অন করি পরে এইভাবেই গলাটা শোনা যাচ্ছিল। তো এর জন্য আমরা কোনোভাবেই দায়ী নয়, এটা সাময়িক সমস্যার কারণে আপনাদের শুনতে প্রবলেম হয়ে থাকলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো চলুন চলে যাই পরবর্তী ঘটনায়, ততক্ষণ আমাদের সাথে থাকুন, আমি আপনাদের সাথে আছি। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি স্কিপ না করে পজ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো এটা আমার খুব দীর্ঘ একটি এপিসোড বানিয়েছি আমরা। তো এখন আমাদের সামনে ঘটনা উপস্থাপন করতে চলছে আমাদের সবার প্রিয় অদ্ভুতুরে থেকে বাবু আঙ্কেল, যাকে আমরা বাবু ভাই বলে চিনে থাকি, বাট আমার থেকে যেহেতু বড় আমি বাবু ভাই বলতে পারছি না, বাবু আঙ্কেল বললাম। তো অদ্ভুতুরের গল্প আপনারা অনেকেই শুনেন। তো চলুন শুরু করা যাক আমাদের বাবু আঙ্কেলের ঘটনা। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো চলে এলাম আজকে যথারীতি পেয়েছি আপনাদের কাছ থেকে কিছু ভয়ের ঘটনা, তো সেগুলোকে প্রেজেন্ট করে ফেলবো আপনাদের কাছে। আমার কাছে মনে হয় যে বেশ ভয়েরই হবে, কারণ আমার কাছে কিন্তু বেশ লেগেছে। আমি ঘটনাগুলো শুনে বেশ এনজয় করছিলাম। আর ভূতের ঘটনা কিন্তু আমি বেশ এনজয় করি। আপনারা যখন ঘটনাগুলো আমার কাছে রেকর্ড করে পাঠান, যখন আমি শুনি, আমার মনে কিন্তু একটা দৃশ্যপট তৈরি হয়। একটা ছোট মিথ বা একটা প্রচলিত কথা নিয়ে, সেটা হচ্ছে ইউরোপে একটা কথা প্রচলিত আছে, উইচ স্টেয়ার্স হচ্ছে ডাইনিদের জন্য সিঁড়ি। তারা বলে যে এমন ধরনের সিঁড়ি একটা প্রচলিত আছে ইউরোপে প্রাচীন আমল থেকে, যার ফলে যেটা তারা বিশ্বাস করে যে ওই সিঁড়িতে কখনো উইচ বা কোনো প্যারানর্মাল কোনো জিনিস, বা আপনারা যদি বলেন যে কোনো প্যারানর্মাল এন্টিটি, সেটা ক্লাইম্ব করে উঠতে পারে না। তো সেটা কেমন? সেটা হচ্ছে কাইন্ড অফ ক্রিসক্রস, মানে এদিকে একটা অংশ ওইদিকে একটা অংশ। এতক্ষণ আমরা শুনলাম আহমেদ বাবু আঙ্কেলের একটি অসাধারণ রোমাঞ্চকর মিথ, ঘটনা বলা যায় না, এটি একটি মিথ, খুব ছোট একটি মিথ। তো খুব অসাধারণ একটি রোমাঞ্চকর মিথ বলেছেন আমাদেরকে আহমেদ বাবু আঙ্কেল। তো আহমেদ বাবু আঙ্কেলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন দেরি না করে চলে যাই আমরা পরবর্তী ঘটনায়, ততক্ষণ আমাদের সাথে থাকবেন, একসঙ্গে থাকবেন, ভিডিওটি পুরোটা দেখবেন। এখন আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ভিডিওটা একটু স্কিপ না করে। এখন আমাদের সামনে ঘটনা উপস্থাপন করতে চলেছে আমাদের প্রিয় মুন্না চাচু। তো আপনারা শুনতে থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াফিদ আদনান মুন্না। আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব আমার জীবনের সাথে ঘটে যাওয়া সত্যি একটি ঘটনা। সময়টা ছিল 2019 26শে মার্চ। আমি আমার ছোটো ভাই স্কুলের বন্ধ পাওয়ায় নানুর বাড়িতে ঘুরতে গেলাম। আমার ছোটো ভাইয়ের নাম জুবাই। আমরা নানুর বাড়িতে এক রুমেই থাকতাম। নানুদের বাড়ি ছিল টিনের ঘর আবদ্ধ। তো রাতে তখন আমরা অনেক ছোটো ছিলাম, আমি ক্লাস 2-তে, আমার ভাই 1-এ। তো হঠাৎ করে আমাদের গভীর রাতে আমাদের টয়লেট ধরলো বলতে কি আমাদের প্রস্রাব ধরলো আর কি। তো আমি আমার ছোটো ভাই তখন অনেক ছোটো ছিলাম, কাউকে বলতে পারতাম না। আমরা দরজা খুলেই করতাম, আপনার টয়লেটটা সেরে ফেলতাম। তো হঠাৎ করে আমার ভাই দেখতে পেলো নানুদের বাড়ির পুকুর বরাবর আমাদের জানালা ছিল। জানালাটা খুলে দেখতে পেলো দুজন সাদা কাপড়, হাতে আগুন, অজস্র আগুনের শিকায় একবারে পুরা পুকুরটাই আলোকিত হয়েছিল। তো দেখতে পেলাম দুজনের মধ্যে একজন পুকুরের মধ্যে মুখ ঢুকিয়ে দিল। পুকুরের গাঁট থেকে একবার মুখটি এত বড় হলো যে পুরো পুকুরে মুখটা চলে গেল। তারপর মুখের মধ্যে কয়েকটা তেলাপিয়া মাছ উঠিয়ে নিয়ে আসলো। ওরা দেখলাম ওরা হচ্ছে যেভাবে আগুনের মধ্যে সেকে, তারপর যেভাবে আমরা গ্রিল করি আর কি, ওইভাবে গ্রিল করে ওদের মুখে দিয়ে দিল, একবারে পুরাটাই মুখে দিয়ে দিল।
তো পরে হঠাৎ করে দেখলাম যখন আমাদের শব্দ শুনতে পেলো, আমার ছোটো ভাই চিৎকার করে উঠলো, তখন চলে গেল আর হঠাৎ উদাও হয়ে গেল, আগুনের শিখাগুলো আর দেখা যাচ্ছিল না। সকালে উঠে আমরা যখন পুকুর পাড়ে গেলাম, ঘাটের মধ্যে দেখলাম একবারে মাছগুলা যেভাবে কাটা, একটা মাছে যেভাবে কাটা বিবরণ থাকে সেম ওইভাবে পড়েছিল পুকুরের মাঝে, পুকুরের ঘাটে। তারপর থেকে আর কখনো দেখা পেলাম না। তখন থেকে ভয়ে থাকতাম নানুর বাড়িতে। মার কাছে শুনেছিলাম নানুদের বাড়িতে নাকি আরও এরকম ঘটতো। একটা তাল গাছ ছিল, তাল গাছে নাকি জিন বলতে কিছু একটা থাকতো। এরপরে আর কখনো এগুলো দেখা হয়নি। আবার আমরা চাইছিলাম অনেক সময় রাতের গভীরে দরজা খুলে জানালা খুলে দেখতাম, কিন্তু কখনো আর দেখা পাইনি। এটাই ছিল আমার আজকের আপনাদের সাথে আমার ছোট্ট ঘটে যাওয়া সত্য ঘটনা। আসসালামু আলাইকুম। এতক্ষণ আমরা শুনে নিলাম মুন্না চাচুর একটি রোমাঞ্চকর ঘটনা, যে ঘটনাটি আমার কাছে খুবই পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে। আপনাদের কেমন হয়েছে, মানে কেমন লেগেছে তা আপনারা কমেন্টে জানাবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো চলুন শোনা যাক আমাদের পরবর্তী ঘটনা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আবারও বলছি ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন এবং আমাদের সাথে থাকুন। তো এখন আমাদের সামনে ঘটনা উপস্থাপন করতে চলেছে তাজিম স্যার। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাবো তাজিম স্যারের ঘটনার মধ্যে। আসসালামু আলাইকুম, আমি তাজিম। আজকে যে কাহিনীটা শেয়ার করব সেটা বাংলাদেশে ঘটে যাওয়া একটা কাহিনী, তবে সঙ্গত কারণে লোকেশনটা শেয়ার করতে পারছি না। ঘটনাটা হয় 1900 সালের দিকে, সেটা হয় একটা গ্রাম অঞ্চলে। সো বেশি ভূমিকা না করে ডিরেক্ট মেইন পয়েন্টে আসি। ঘটনাটির শুরুতে ইমাম ও একটি মুয়াজ্জিন ওয়াজ মাহফিলে যায়। সো ওইখান থেকে ওয়াজ মাহফিল সব সেরে ঘুরে আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছে। আসার সময় তারা যখন পথ দিয়ে হাঁটে, মেনলি একটা মাটির পথ, সে সময় তো অবশ্য এরকম পিচ ছিল না। সো ওই মাটির পথে হাঁটতে হাঁটতে তারা বাসায় ফিরতেছিল। তো এক সময় তারা দুইজনই অনেক ক্লান্ত হয়ে যায়। সো তারা হাঁটতে হাঁটতে ডিসাইড করে যে এক জায়গায় বসবে। সো হাঁটতে হাঁটতে দেখে যে একটা বট গাছ, ওই বট গাছের নিচে তারা একটু বিশ্রাম নিচ্ছিল। তাদের কাছে একটি টর্চ লাইট এবং একটি লাঠি ছিল, কারণ গ্রাম অঞ্চলে তখন লাঠি ছাড়া রাতে বেরোনো মানে বোকামি। তো তারা রেস্ট নিতে নিতে মানে হঠাৎ করে তাদের মধ্যে একজনের ঘাড়ে কি একটা পড়ে। মেনলি মুয়াজ্জিন যে সে লাইট মারে এবং দেখে ইমামের ঘাড়ে একটি সাপের লেজ দেখতে পেয়েছে। তো সাথে সাথে ইমামকে বলে, ইমাম কি করে সে তাড়াহুড়া করে সেই সাপকে লাঠি দিয়ে আঘাত করে। তো করলে সম্ভবত সাপটি মরে যায়, তারা এটাই ভেবে নেয় যে সাপটি মরে যায়। তো মুয়াজ্জিনটি ইমামকে বলে যে রাত্রেবেলা এরকম সাপ কি মারা ঠিক হলো? তো ইমাম বলে যে তাড়াহুড়ার মধ্যে হয়ে গেছে, কিছু করার নেই, চলো আমরা অনেকক্ষণ রেস্ট নিচ্ছি। তো তারা আবার তাদের যাত্রা শুরু করে। হাঁটতে হাঁটতে কিছু দূর পর তারা দেখে যে পিছন থেকে একটা গাড়ি আসতেছে। গাড়ি বলতে গরুর গাড়ি আসতেছে। তারা তাকায় দেখে যে গরুর গাড়িতে একটি লোক বসে আছে আর পুরো গাড়িটা ফাঁকা। তো গরুর গাড়িটা তাদের পাশে এসে একটু দাঁড়ালে এখন ইমাম মুয়াজ্জিন সালাম দেয় এবং বলে কি খবর। সো গরুর গাড়িতে যে চালক ছিল, গরুর গাড়ির যে চালক, সে বলে একজন মারা গেছে, তো জানাজা পড়াতে হবে। আপনাদের দেখে মনে হলো আপনারা ইমাম বা মুয়াজ্জিন হবেন, তো আপনারা কি জানাজা পড়াতে পারবেন? তারা বলে হ্যাঁ চলেন। তারা এই বলে গাড়িতে উঠে পড়ে। তো গাড়ি চলতেছে তারা নিয়ে যাচ্ছে, কিন্তু সেই গরুর গাড়ির চালক কোনো কথা বলেনি এই ফুল জার্নিটার মধ্যে। তারা ডেস্টিনেশনে পৌঁছায়, তারপর সে কথা বলছে, তারা কোনো কথা বলেনি। আর বলে রাখা ভালো যে গরুর গাড়ির যে চালক, তার গায়ের রংটা ফ্যাকাশে টাইপের সাদা। তো কিছুক্ষণ পর তারা যখন তাদের গন্তব্যে পৌঁছায়, এটা ছিল একটা বিশাল একটা মাঠ। এবং আশ্চর্যের বিষয় যে তখন রাত 2টার মতো, 2টার আশেপাশে বাজলেও পুরো মাঠ মানুষে ভর্তি, প্রায় হাজার মানুষ পুরো মাঠে।
আর সবাই, প্রতিটা মানুষই সাদা পাঞ্জাবি বা জুব্বা পরা। তো প্রথমে একটু অবাক হলো, কিন্তু পরে ভাবলো যে হয়তো অনেক বড় কেউ মারা গেছে, তাই হয়তো এত লোক। আর এবার এর জন্য তারা হচ্ছে ওই গরু গাড়ির ওই চালকের সাথে কথা বললো। তা গরু গাড়ির চালক বললো যে আপনারা শুরু করেন, জানাজা শুরু করেন। তো ইমাম জানাজা পড়ায় এবং ওই হাজার হাজার লোক সারিবদ্ধভাবে পিছনে সবাই দাঁড়ায় আছে, মুয়াজ্জিন পিছনে দাঁড়ায় আছে এবং গরু গাড়ির চালক যে সেও নামাজ পড়ছে। তো নামাজ পড়া শেষে নর্মালি যেটা হয় যে একটা জানাজার পরে সবাই হচ্ছে লাশের চেহারা দেখতে যায় মেনলি। সো সবাই দেখতেছে, আর কিছুক্ষণ পর ইমামও ভাবলো যে আমিও দেখি। তো ইমাম, মুয়াজ্জিন এবং সেই চালকটি তিনজন একসাথেই তারা হচ্ছে চেহারাটা দেখতে যায়। দেখতে গেলে তারা দেখে যে মিলি ইমাম দেখে যে একটা বাচ্চার লাশ, কিন্তু সেই বাচ্চাটা অনেক সুন্দর, কিন্তু উপরের দিক থেকে সে বাচ্চা। বাট যখনই তারা পেটের নিচে আসছে, যখন দেখে পেটের নিচ পার্টটা আস্তে আস্তে দেখে যে পা দুটো মিলে গেছে, একটা সাপের মতো পা মিলে গেছে। এটা দেখার সাথে সাথে ইমাম মুয়াজ্জিনের দিকে তাকায় এবং মুয়াজ্জিনের দিকে তাকানোর পরপরই সেই গাড়ির চালকের দিকে তাকায় এবং একটা চোখের পলকের মধ্যেই সেই হাজার হাজার মানুষ যারা মাঠের মধ্যে ছিল কেউ নেই, শুধু তিনজন ইমাম, মুয়াজ্জিন এবং সেই গাড়ির চালক। তো ইমাম তখন সাথে সাথে সেন্সলেস হয়ে যায় এবং মুয়াজ্জিনও সেন্সলেস হয়ে যায়। তো তারা যেহেতু একটি মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন, আস্তে আস্তে ফজর আজান দিছে। তা ফজরের টাইম হয়ে গেছে, বাট মসজিদে কোনো আজান দেয়নি। মানুষরা সবাই যে ওয়েট করছে যে কই আজান দিচ্ছে না। পরে এলাকার মানুষ, ইমাম এবং মুয়াজ্জিনের যে এলাকা, তাদের মানুষরা সবাই নিজেরাই হচ্ছে আজান দিয়ে তারা নিজেরাই নামাজ পড়েছে। নামাজ পড়ার পর সবাই খোঁজ চালাতে গেছে যে কি হলো, ইমাম মুয়াজ্জিন কই। প্রথমে তাদের বাড়ি গেল, কিছু পেল না। পরে হাঁটতে হাঁটতে তারা ওই বটগাছের তলায় পৌঁছায় যেখানে ইমাম মুয়াজ্জিন রেস্ট নিচ্ছিল। তো ওইখানে পৌঁছায় দেখে যে মুয়াজ্জিনটা নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে বটগাছের নিচে, যেখানে তারা রেস্ট নিচ্ছিল। এবং ইমামের প্রথমে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, কিন্তু পরক্ষণেই তারা উপরে তাকায় দেখে যে ইমাম একদম বটগাছের একদম মাথায় ফাঁসি দিয়ে ঝুলে আছে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে ওই বটগাছে মানুষ একা একা ওঠা অনেকটাই ইম্পসিবলের মতো, আর ফাঁসি দেওয়ার মতো একটা পরিস্থিতি তো সেখানে ছিল না যে এখানে ফাঁসিটা দেওয়া হয়েছিল ইমামের। আর কেউ যে তাকে টেনে নিয়ে উপরে গিয়ে ফাঁসি দিবে এরকম কোনো সিন ছিল না, যে একজন মানুষ তাকে উপরে টেনে নিয়ে যেতে পারবে, এরকম অসম্ভব ছিল। তো মুয়াজ্জিন তারা এলাকার মানুষরা ডাকে, তারা অনেকক্ষণ পর তাকে হচ্ছে বাসায় নিয়ে যায় এবং মুয়াজ্জিনের কাছ থেকে ফুল ঘটনা শুনে। এবং আনফর্চুনেটলি ইমাম না, মুয়াজ্জিনের কাছ থেকে সব ঘটনা শুনে আর এবং সেই ইমামের ওইখানে মৃত্যু হয়ে যায়। তো এটাই হচ্ছে ঘটনা। এখানে আমার পার্সোনাল মত এইটাই হবে যে তারা যখন যেই সাপটাকে মারছিল সেটা অ্যাকচুয়ালি জিনের বাচ্চা ছিল, এবং সেই যে গরুর গাড়ির যে চালক ছিল সে ছিল হচ্ছে ওই জিনের প্যারেন্ট বা তার বাবা। তো তার বাবাই মেনলি রিভেঞ্জ নেওয়ার জন্য এরকম কাজটা করছে। সো আই হোপ ঘটনাটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং লাইকের কথা তো বলি। এতক্ষণ আমরা শুনলাম তাজিম স্যারের রোমাঞ্চকর একটি ঘটনা, এবং ঘটনাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, আমি বেশ এনজয় করেছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনাতে। তো এখন আমাদের সামনে ঘটনা উপস্থাপন করতে চলেছে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আফনান আঙ্কেল। কারণ আপনারা শুরুতে দেখেছিলেন আমি একদম এই ভিডিওর একদম শুরুতে আমি আফনান আঙ্কেলের চ্যানেলে একটা ঘটনা শেয়ার করেছিলাম। সেই ঘটনাটা আমি বলেছি, বাট আমি মেন উৎসটা পেয়েছি ওই আফনান আঙ্কেলের ঘটনাটা শুনে। কিন্তু এবার আফনান আঙ্কেল নিজে আমাদের সামনে ঘটনা উপস্থাপন করতে চলুন দেরি না করে চলছি আমরা আমাদের আফনান আঙ্কেলের ছোট্ট একটি ঘটনা, বা যেটাকে আমরা মিথ বা যাই বলি না কেন, চলে যাওয়া যাক।
দর্শক, আসসালামু আলাইকুম। বাড়িতে জিন থাকার একটি গুরুত্বপূর্ণ আলামত আপনাদের সাথে আজকে উপস্থাপন করব। মজার বিষয় হলো এই আলামতটা অনেকেই জানেন না বা বুঝতে পারেন না। কি সেই আলামত? বাড়িতে যদি কখনো এমন দেখা যায় কোনো জায়গা থেকে অনবরত পানি পড়ছে, সেখানে মেরামত করা হলো, আবার আরেক জায়গা থেকে পানি পড়ছে, অথচ সেখান দিয়ে পানি পড়ার কথা নয়। কোনো কারণ ছাড়া যদি এরকম ঘটনা যদি আমাদের সামনে উপস্থাপিত হয় বা দৃষ্টিগোচর হয়, তাহলে বুঝে নিতে হবে সেখানে জিনের প্রভাব রয়েছে। এখন এরকম বিষয় যদি আমরা বুঝতে পারি, তাহলে করণীয় কি? করণীয়টা খুব সহজ। আমরা আমাদের যে মোবাইল ফোন রয়েছে সেখান থেকে যদি সূরা বাকারা রেগুলার চালিয়ে রাখতে পারি বিভিন্ন সময়, ইনশাআল্লাহ এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং এটাই ছিল আমাদের এপিসোডের শেষ ঘটনা। আফনান আঙ্কেলকে ধন্যবাদ আমাদের এই চ্যানেলের ঘটনা বলার জন্য, কারণ আফনান আঙ্কেলের ঘটনাগুলো আমার কাছে খুব ভালো লাগে। এবং আফনান আঙ্কেলের মতো এমন একজন মানুষ আমাদের চ্যানেলে একটি ঘটনা বলেছে, এবং এটি ছিল এই আমাদের 50 সাবস্ক্রাইবার্স মেগা হরর এপিসোডে লাস্ট ঘটনা। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের এই 50 সাবস্ক্রাইবার করার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। যে আমার এখন আপাতত 50 নেই, 50-রও বেশি আছে। কারণ হচ্ছে আমি ভিডিওটা এডিট করতে এবং পোস্ট করতে একটু দেরি করে ফেলেছি, তাই এর ফাঁকে 50-র বেশি হয়ে গেছে। তার জন্য আপনাদেরকে জানাচ্ছি আমি ধন্যবাদ এত ধৈর্য রাখার জন্য এবং আমার 50-র উপর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, এবং দেরিতে এই ভিডিওটা পোস্ট দেওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং এটা একটু আমি আমার ব্যস্ততার কারণে বা কিছু কারণে আমি করতে পারিনি, আমার একটু লেট হয়েছে। তো এই ছিল আমাদের এই 50 স্পেশাল ঘটনাটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং অনেকে আছে কমেন্ট করে না, আমাদের ঘটনা শুনে সাবস্ক্রাইব করে না, লাইক করে না, কমেন্ট করে না। তো আপনাদেরকে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যারা পুরান তারা যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হচ্ছে লাইক করবেন, আর হচ্ছে কমেন্টে জানাবেন ঘটনাটি কেমন, মানে এই এপিসোডটি কেমন হয়েছে। আর এই ছিল। আর আমরা প্রত্যেক সেঞ্চুরিতে গিয়ে করবো, যেমন আমাদের হাফ সেঞ্চুরি হয়ে গিয়েছে। আমি আবার এরকম একটি মেগা হরর এপিসোড নিয়ে আসবো 100 সাবস্ক্রাইবার্স হলে, মানে 100 সাবস্ক্রাইবার হলে। তার আগে আসবো না, তার আগে আসবো কিন্তু ছোটোখাটো এপিসোড। যেমন আমি এর আগে 2টো এপিসোড দিয়েছিলাম, একটাতে বোধহয় কপিরাইট পড়ে গেছে, আরেকটা আছে, ওগুলো তো বেশি বড় না, 10-12 মিনিটের হবে। আর এটা আমাদের হচ্ছে অনেক বড় একটি ঘটনা, প্রায় 1 ঘন্টার মতো হবে, প্রায় 1 ঘন্টার মতো হবে। তো এটা হচ্ছে আমার লাইফের প্রথম দীর্ঘ একটি হরর এপিসোড। মানে আমি আবার 100 সাবস্ক্রাইবার হলেই আমি এরকম একটা দীর্ঘ বা বড় একটা হরর এপিসোড নিয়ে আসবো। তার আগে আসবো না, তার আগে আসবো ছোটোখাটো 10 মিনিট 2 মিনিটে এরকম ছোটোখাটো আসবো, যেটাতে একজনের ঘটনায় থাকবে, একসঙ্গে এতজনের থাকবে না। ছোটোখাটো ছোটো ঘটনা নিয়ে আসবো। আর 100 সাবস্ক্রাইবার হওয়ার আগে এরকম দীর্ঘ লং হরর এপিসোড আর আপনারা পাবেন না। ছোট পার্ট পেতে পারেন, কিন্তু বড় কোনো পাবেন না 100 হলেই। তো যদি আপনারা আরও হরর এপিসোড পেতে চান, তাহলে আমাদের প্লিজ সাপোর্ট করুন 100 সাবস্ক্রাইবার যাতে হয়ে যায়। তো আবার ফিরে আসছি 100 সাবস্ক্রাইবার হলে আর একটু লং হরর ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোর দলে থাকবেন। আপনাদের সাথে আমি আছি, নাইফারিয়ান তাইন, মিস্টার এনএটি। আসসালামু আলাইকুম।